বাংলাদেশের ইলেকশন করতে চান, আপনার কিন্তু ফলাফলটা পূর্ব থেকে নির্ধারণ করে দিতে হবে। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। তো আওয়ামী লীগ ছাড়া যদি ইলেকশন হয় তাহলে বিএনপির একপাক্ষিক নিরঙ্কুশ বিজয় ছাড়া কিন্তু এটি একমাত্র ফলাফল। তো সেক্ষেত্রে যদি এনসিপি কে সরকার বিজয়ী করে দেখাতে চায়, জামায়াতকে সরকার যদি বিজয়ী দেখাতে চায়, তাহলে তাদের বিজয়ী করার দায়িত্ব কিন্তু বিএনপি কে নিতে হবে। বিএনপি কে আগে থেকেই বলে দিতে হবে যে এনসিপি এই আসনটিতে জিতবে, এনসিপি এই আসনটিতে জিতবে। পূর্ব নির্ধারিত ফলাফল ছাড়া কোন ধরনের ইলেকশন এই দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের পক্ষে করা সম্ভব নয়। আমার আজকের অতিথি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। সাদ্দাম, আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে। সাদ্দাম, ডাকসু নির্বাচন হচ্ছে বেশ কয়েক বছর পর, আপনারা হতে দেন নাই সেই অভিযোগ আছে। 2019-এ শেষ নির্বাচনটা হলো, আপনারা নাই, এখন কেমন লাগছে? বাংলাদেশ ছাত্রলীগ সবসময়ই নির্বাচন চেয়েছে এবং যখন 3 দশকের কাছাকাছি সময় নির্বাচন বন্ধ ছিল, বাংলাদেশ ছাত্রলীগই কিন্তু নির্বাচনের উদ্যোগ গ্রহণ করেছে। আওয়ামী লীগ সরকার সহযোগিতা করেছে এবং সেটির মাধ্যমে কিন্তু একটা অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর এবারের যে নির্বাচনটি বিশ্ববিদ্যালয় প্রশাসন করার চেষ্টা করছে, এই নির্বাচনের আগেই কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজের বৃহত্তর অংশকে প্রতিনিধিত্বকারী একটা ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, এবং যেই সংগঠনের সঙ্গে ডাকসুর সঙ্গে ওতপ্রোতভাবে আমাদের ঐতিহ্য জড়িয়ে আছে, সেই সংগঠনকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, বেআইনি ঘোষণা করেছে। একটি বেআইনি সরকারই সেটি করেছে। এবং শুধুমাত্র তাই নয়, এবার যখন নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ তো দূরের কথা, তারা এটিকে নির্বাচন বলছে, অথচ সবচেয়ে বড় ছাত্র সংগঠনকে তারা নির্বাচনের বাইরে রাখছে। এমনকি শুধু তাই নয়, আমাদের যারা একে তো বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে, ভুল ক্রমে যারা ভোটার তালিকাতেও এসেছে তাদের নামও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বাতিল করে দিচ্ছে। এমনকি আমাদের যারা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী সমর্থক কিংবা শুভানুদেহী, তাদেরও কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছে। তো এটি তো এক ধরনের প্রহসন, কারণ নির্বাচন মানেই আপনার অংশগ্রহণ। কৌতূহল, মানে আমার একটা খুব কৌতূহল, বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা কিভাবে করছে? মানে ধরেন হাসনাত সার্জিসেরও তো ছাত্রলীগে একেবারে নেতৃত্ব স্থানীয় পদ ছিল হল ছাত্রলীগ পর্যায়ে, মানে সেই কাগজও দেখেছি আমরা, নাকি মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ পর্যায়ে। তো আমরা শুনি ছাত্র শিবিরের নেতৃত্ব পর্যায়ে যারা আছেন তাদের অনেকেও ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন এবং সদস্য পদ আছে, নেতৃত্ব পদ আছে। তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা কোন ছাঁকনি দিয়ে ছেকে ঠিক করছেন যে কোন ছাত্রলীগদের তারা বাদ দেবেন আর কোন ছাত্রলীগদের তারা রাখবেন? বিশ্ববিদ্যালয় প্রশাসনেরই আসলে এটির জবাব দেওয়ার প্রয়োজন, কারণ আসলে তারা একটা মাপকাঠি নির্ধারণ করে তারা বিভিন্ন জনকে শাস্তির আওতায় নিয়ে আসছে। এবং সেটির কারণে দেখুন যে আজকে বাংলাদেশ ছাত্রলীগের অনুপ্রবেশের ঘটনা তো ঘটেছে, এবং এই সংগঠনে এই প্রবেশ করে সম্পৃক্ততার সুযোগ নিয়ে বিভিন্ন ধরনের অপকর্মমূলক কর্মকাণ্ডে কিন্তু তারা সম্পৃক্ত হয়েছে, এবং আজকে কিন্তু তারা কাউকে যোগ্য হিসেবে ঘোষণা করছে, কাউকে অযোগ্য হিসেবে ঘোষণা করছে। কেউ প্রার্থী হিসেবে থাকছে, কেউ কিন্তু ভোটার তালিকাতে নাম থাকারও সুযোগ থাকছে না। তো এটি কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের যে নিজেদের মানদণ্ড, সেই মানদণ্ড অনুযায়ী কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষতা দেখাতে ব্যর্থ হচ্ছে। এবং আপনি তো সঠিকই বলেছেন, এবং এটা কিন্তু আমরা নির্দ্বিধায় স্বীকার করি যে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, এবং ছাত্রলীগের সম্পৃক্ত থাকার কারণে যদি আজকে কাউকে ভোটার, কাউকে প্রার্থী হওয়ার তালিকা থেকে বাদ দেওয়া হয়, তাহলে অন্যদের ক্ষেত্রে কেন নয়? অন্যদের ক্ষেত্রে বরং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কেন পৃষ্ঠপোষকতা প্রদর্শন করে? এটি তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দ্বিচারিতা। আরেকটি হচ্ছে যে আপনি দেখুন যে এই পর্যন্ত বাংলাদেশে যতগুলো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেটি গণতান্ত্রিক সরকার, সেটি সামরিক সরকার, আধা সামরিক সরকার, স্বৈরাচার সরকার, যে পাকিস্তানের এই পরাধীন পাকিস্তান আমলে কোন ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি যেটি ইনক্লুসিভ ছিল না। প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে প্রত্যেকটি ছাত্র সংগঠন, সেই সংগঠনের মেইন স্ট্রিম হোক, বামপন্থী রাজনীতির হোক, আলট্রা লেফট হোক, এমনকি যারা হয়তো বিভিন্ন ধরনের অভিযোগ আছে, সেই সব সংগঠনও কিন্তু নানা ধরনের স্বাভাবিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করেছে। তো বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ছাত্র সংগঠনকে বাইরে রেখে। আমরা 2019 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল তো নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারা আজকে কথায় কথায় ফ্যাসিস্ট বলছে, তো আজকে ছাত্রদল তো নির্বাচনে অংশগ্রহণ করেছে 2019 সালে। আজকে তো 2025 সালে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্বাচন তো দূরের কথা, ভোটার তালিকায় থাকার মতো বাস্তবতা, সুযোগ এই বিশ্ববিদ্যালয় প্রশাসন
রাখেনি। ভোটার তালিকায় নেই, ছাত্রত্ব নেই, ছাত্রত্ব থাকলে সেটিকেও তারা বাতিল করে দিচ্ছে। এমনকি আমি আজকে এখান থেকে বলতে চাই, জুলাই আগস্টের এই কিছুদিন আগে যারা বিশ্ববিদ্যালয়ে এসেছে, নবীনতম শিক্ষার্থী যারা ফার্স্ট ইয়ারের ছেলে কিংবা মেয়ে, তারাও যারা ছাত্রলীগের মিছিল মিটিং এ থেকেছে হয়তো সমর্থক শুভানুধ্যায়ী, তাদেরও কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাতিল করা হয়েছে। তো আপনি ভোটার তালিকা থেকে যখন তার নাম বাতিল করে দেন, তো এটি একটি কি হচ্ছে, এটি কিন্তু শিক্ষার্থীদের কাছেই, আমি মনে করি শিক্ষার্থীদের কাছে মানে বিষয়টি এরা উন্মোচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকছেন কিন্তু এদেরকে ভোটার তালিকায় রাখা হচ্ছে না। মানে এই আবেদনটাই কারা করছেন আর কোন বিশ্ববিদ্যালয় প্রশাসন ছেকে, ছেকে এটা বাদ দিচ্ছেন? এটি এই বিশ্ববিদ্যালয় প্রশাসন করছে এবং এটি নতুন কিছু না। এটি আসলে ৫ই আগস্টের পর থেকেই তো বিশ্ববিদ্যালয়গুলো এভাবেই চলছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল হচ্ছে নাকি ভোটার তালিকা থেকে শুধু নাম যাচ্ছে? সবকিছুই হচ্ছে। কারণ আপনি দেখবেন যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ধাপে, ধাপে ছাত্রত্ব বাতিল করা হয়েছে। আমরা আমাদের প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী ৫ লক্ষ শিক্ষার্থী আমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের বাইরে রয়েছে। ১০,০০০ এর অধিক শিক্ষার্থীর সার্টিফিকেট বাতিল করা হয়েছে। এমনকি ধরুন যে ২০০৯ সালে একজন তার স্নাতকোত্তর সম্পন্ন করেছে। তারও কিন্তু সার্টিফিকেট বাতিল করে দিচ্ছে এই দখলদার ফ্যাসিস্ট সরকার। এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো তো এই দখলদার সরকারের অনুগত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব স্বায়ত্তশাসন, মর্যাদা, আইন, সবকিছুই কিন্তু আজকে ভুলুণ্ঠিত করা হচ্ছে। সরকারের এই দখলদার সরকারের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেদের সিদ্ধান্ত হিসেবে মনে করছে। যে কারণে এটি যতটা না শিক্ষা প্রতিষ্ঠান, তার চেয়ে বেশি এই দখলদার সরকারকে সমর্থন করার প্রতিষ্ঠান হিসেবেই তারা এটিকে দেখাচ্ছে। এবং শিক্ষকেরা আসলে আপনি যদি দেখেন যে আজকে শিক্ষক, আজকে আমি ছাত্রলীগের কর্মী হিসেবে, সভাপতি হিসেবে এটি বলতে পারি। আমাদের কাছে কিন্তু শিক্ষক হিসেবে নীল দল, সাদা দল, গোলাপি দল কিছুই ছিল না। শিক্ষক আমাদের কাছে শিক্ষক। এমনকি আজকে যারা সাদা দলের শিক্ষক আছে সবার সঙ্গে আমাদের অ্যা শিক্ষক ছাত্রের যে স্বাভাবিক সম্পর্ক, সেটি কিন্তু ছিল। আজকে দেখুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আমাদের শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল করে দিচ্ছেন, সার্টিফিকেট বাতিল করে দিচ্ছেন, ক্লাস পরীক্ষায় আসার সুযোগ দিচ্ছেন না। আমাদের ছেলেমেয়েরা শিক্ষককে যখন প্রশ্ন করছে যে, "স্যার আমি তো ফার্স্ট ইয়ারে পড়ি, আমি আ ক্লাসে আসবো, আমি পরীক্ষায় অংশগ্রহণ করব।" তিনি বলে দিচ্ছেন যে, "আমি দায়িত্ব নিতে পারব না। তোমার নিরাপত্তার দায়িত্ব আমি দিতে পারব না।" তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা এই তথাকথিত প্রশাসক হিসেবে পরিচয় দিচ্ছে, তো এটি তো তারা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসক কোনটির মর্যাদাই তো তারা রাখতে পারছে না। এবং যতটা না তারা শিক্ষক, তার চেয়ে বেশি তো তারা অনেকটা বলা যায় যে আমরা এই এই দখলদার সরকারের অনুগত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উৎসাহী সদস্য যেমন থাকে, যে আজকে শিক্ষা প্রশাসকের অনেকের আচরণ আসলে তেমন হচ্ছে। কারণ ছাত্ররা রাজনীতি করবে, মতামত থাকবে, থাকতেই পারে এবং সেখানে পক্ষ, বিপক্ষ, প্রতিপক্ষ, অভাব, অভিযোগ অনেক কিছুই থাকতে পারে। কিন্তু একজন শিক্ষকের প্রাথমিক কাজই হচ্ছে যে তার শিক্ষার্থীর শিক্ষা নিরাপত্তা দেয়। না হলে বিশ্ববিদ্যালয়ে সেটি কেন? বিশ্ববিদ্যালয় তো আর দলীয় প্রতিষ্ঠান নয়। আমরা সেখানে রাজনীতি করতে পারি, সে অধিকার আমাদের আছে। কিন্তু বিশ্ববিদ্যালয় তো আর দলীয় প্রতিষ্ঠান নয়। যদি একই মতের মানুষ নিয়ে তো রাজনৈতিক দল হয়। একই মতের মানুষ নিয়ে তো আর বিশ্ববিদ্যালয় হয় না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু আজকে সেটি করতে ব্যর্থ হয়েছে। এবং আজকে দেখুন, আমি আরেকটি বিষয় বলি যে আজকে এই ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজকে অনেকেই কথা বলছে, আত্মত্যাগের গল্প বলছে। যে এই তারা বলছে বিগত ১৬ বছরে তারা কিভাবে থেকেছে না থেকেছে। বিগত ১৬ বছর কিন্তু এরা নির্বিঘ্নে লেখাপড়া করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, টিএসসিতে এসেছে, থেকেছে। আমার সঙ্গে আমার সহপাঠী ছাত্র দল কিংবা অপরাপর বন্ধুরা তারা নিয়মিত ক্লাস করেছে, পরীক্ষা দিয়েছে এবং তারা আজকে আত্মত্যাগের গল্প বলছে। অথচ বিশ্ববিদ্যালয়ে গত বছর যে ছেলেটি ভর্তি হয়েছে, শুধুমাত্র মুক্তিযুদ্ধের প্রতি সংবেদনশীলতা থাকার কারণে, শুধুমাত্র বঙ্গবন্ধুর প্রতি মমত্ববোধ থাকার কারণে, শুধুমাত্র আমাদের সংগঠনের শুভানুদেয়ী, হয়তো কর্মীও না, সেটি হওয়ার কারণে আজকে কিন্তু সে বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না। অথচ আত্মত্যাগের কথা তাদের কাছে আমাদের শুনতে হচ্ছে যারা নির্বিঘ্নে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করেছে, একাডেমিক জীবন পার করেছে, চাকরিতে অংশগ্রহণ করেছে, স্বাভাবিক সামাজিক রাজনৈতিক জীবন তারা অতিবাহিত করেছে। তাহলে দেখুন কিন্তু যে আজকে কিন্তু কিন্তু আপনি অন্তর্ভুক্তির কথা বলছেন, নির্বিঘ্নে বলছেন বটে। কিন্তু একদিকে যেমন ছাত্র দল বলেছে যে তারা তো বলেছে কি মানে আমরা জানি যে ছাত্র দল তো কোনো মিছিল মিটিং করতে পারে নাই এত বছর ক্যাম্পাসের ভেতর। অন্যদিকে ছাত্র শিবির ৫ই আগস্টের পর তো আসলে বেরিয়ে এলো প্রকাশ্যে এবং বেরিয়ে এসে তারা বলল যে তারা আত্মরক্ষার্থে এতদিন ছাত্রলীগ সেজে তাদের থাকতে হয়েছে। এবং ১৯৯০ সালের পর থেকেই কিন্তু সাদ্দাম, আমি নিশ্চয়ই মানে এটাই আমি জানি এবং আমি ধারণা করি আমি ঠিকই বলছি। ৯০ সালের পর থেকে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন সকলের সম্মিলিত সিদ্ধান্তে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের কার্যক্রম প্রকাশ্যে একরকম নিষেধ ছিল। এবং আগস্টের পর আপনারা ছিলেন না, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন কিন্তু আবারও ছাত্র শিবিরকে ঠেকাতে চেষ্টা করেছিল বিশ্ববিদ্যালয়ের ভেতরে। তো
এবার ছাত্র শিবির ফুল প্যানেল দিল, সেই প্যানেল নিয়ে তো কথা বলবোই, কিন্তু এর সাথে আমি এটাও বলতে চাই যে আত্মরক্ষার্থে এতদিন ছাত্রলীগের ভেতর ঢুকে ছাত্র শিবির তাদের রাজনীতি করে গেছে এবং আপনারা টের পান নাই। এখন তো অনেকে সন্দেহ করছেন যে ছাত্রলীগ বিভিন্ন দলের ভেতর, বিশেষ করে শিবিরের ভেতর ঢুকে এখন আত্মরক্ষার্থে রাজনীতি করছে কিনা। প্রথম বিষয়টি যদি বলি যে জাতীয়তাবাদী ছাত্র দল অবশ্যই একটা বৃহত্তম ছাত্র সংগঠন, এবং এটি আমাকে স্বীকার করতেই হবে যে আমাদের গণতান্ত্রিক স্পেস যেটুকু তাদের প্রাপ্য ছিল, সেই জায়গায় আমরা হয়তো অনেক সময় আমাদের সেই প্রত্যাশা হয়তো পূরণ হয়নি। এটি আমাদের সীমাবদ্ধতা হতে পারে, সার্বিক রাজনৈতিক সংকট হতে পারে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোর বাস্তবতা হতে পারে না, এবং ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ততা, চার দলীয় জোটের রাজনীতির বাস্তবতা, যুদ্ধাপরাধী পরবর্তী সময়ে, বিচার পরবর্তী সময়ে, গণজাগরণ আন্দোলন পরবর্তী বাস্তবতা নানামুখী কাজ করেছে। কিন্তু এটি স্বীকার করতে হবে, আমি ছাত্র রাজনীতির কর্মী হিসেবে এটুকু বলতে পারি যে সেই গণতান্ত্রিক স্পেসটি জাতীয়তাবাদী ছাত্র দলের জন্য সীমিত ছিল। এটি সত্য। কিন্তু একই সঙ্গে এটিও সত্য কিন্তু যে আজকে ছাত্র দলের যারা কর্মী, আমরা বারবার বলছি, কারো কিন্তু একাডেমিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন কোন অবস্থাতেই কখনো ক্ষতিগ্রস্ত হয়নি। একজন ছাত্র দলের কর্মীরও সার্টিফিকেট বাতিল হয়নি, বহিষ্কারের আওতায় আসেনি, একদিনের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তার স্বাভাবিক শিক্ষা জীবনের অধিকার থেকে কখনো বঞ্চিত হয়নি। জাতীয়তাবাদী ছাত্র দল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট থেকে শুরু করে ছাত্র অধিকার পরিষদ, এই গণতান্ত্রিক ছাত্র শক্তি যারা আজকে এই তথাকথিত বিপ্লব বলছে, তারা আমাদের সঙ্গে ক্লাস করেছে, পরীক্ষা দিয়েছে, আমাদের সঙ্গেই থেকেছে। আজকে কি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের থাকার সুযোগ হচ্ছে? তো আমাদের গণতান্ত্রিক সংকট ছিল, সীমাবদ্ধতা ছিল, কিন্তু আজকে যেটি হচ্ছে এটি হচ্ছে এক ধরনের ফ্যাসিস্ট রাজনীতির নমুনা বলে আমি মনে করি। আর ইসলামী ছাত্র শিবিরের যে বিষয়টি, সেটি হচ্ছে যে এই সংগঠনটি তো স্বাভাবিকভাবে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী, আমাদের স্বাধীনতার বিরোধী, এবং শুধু তাই নয়, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত, মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত একটি সংগঠন। আরেকটি হচ্ছে আজকে এই নতুন তাদের নতুন বন্দোবস্তের বাস্তবতায় তারা কিন্তু নির্বিঘ্নে কর্মকাণ্ড পরিচালনা করছে, এবং তাদের লেবাসলি দেখুন, আমাদের ভেতরে তারা প্রবেশ করেছে, আমাদের ভেতরে প্রবেশ করে তারা অপকর্মগুলো করেছে। 15ই জুলাই এমনকি তারা মেয়েদের উপরে নির্যাতন নিপীড়নের ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের রাজনীতিতে যে কিছু সংকট ছিল, সেই সংকটগুলোকে তারা কাজে লাগিয়ে তারা নিজস্ব আক্রমণাত্মক ভূমিকায় থেকে ছাত্রলীগের কাছে ছাত্রলীগের ইমেজ শিক্ষার্থীদের কাছে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা কিন্তু তারা করেছে। এবং এই যে লেবাল, আজকে দেখুন যে তারা বলছে গণতন্ত্রের কথা, কিন্তু বাংলাদেশের যে কোনো সচেতন রাজনৈতিক কর্মী কিন্তু জানে যে তারা গণতান্ত্রিক কোনো কর্মপ্রক্রিয়া, পন্থা, গণতান্ত্রিক মূল্যবোধে তারা বিশ্বাস করে না। তারা একটি ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, ধর্মভিত্তিক সমাজ ব্যবস্থায় তারা বিশ্বাস করে। মানুষের তৈরি আইনে কিন্তু তারা বিশ্বাস করে না, তারা এক ধরনের শরিয়া আইনে তারা বিশ্বাস করে। আজকে তারা নারীর ক্ষমতায়ন, গণতন্ত্র, নির্বাচন, অন্তর্ভুক্তির কথা বলছে, কিন্তু তাদের রাজনীতি কিন্তু অন্তর্ভুক্তি নয়, তাদের রাজনীতি এক্সক্লুশনের, তাদের রাজনীতি পেছনের দিকে তাকানোর, তাদের রাজনীতি ধর্মকে কেন্দ্র করে, যে ধর্ম হচ্ছে আমাদের একটি ব্যক্তিগত ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেটি মানুষ তার যার পরিসরে চর্চা করবে। কিন্তু তারা কিন্তু এই পবিত্র ধর্মকে ব্যবহার করে বিশ্ববিদ্যালয়গুলোকেও তারা এক ধরনের সেই ধরনের প্রতিষ্ঠানে পরিণত করতে যাচ্ছে, সার্বিক সামাজিক রাজনৈতিক চেহারাটা কিন্তু তারা দিতে যাচ্ছে। এবং আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে শুধুমাত্র তাদের এই যে অনুপ্রবেশের রাজনীতি, যেটির ভুক্তভোগী আমরা হয়েছি, সেই অনুপ্রবেশের রাজনীতির শিকার শুধুমাত্র বাংলাদেশ ছাত্রলীগ নয়। এটি আমি একেবারে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এই অনুপ্রবেশের শিকার আমাদের মূলধারার অপরাপর ছাত্র সংগঠনগুলো হয়েছে। সেটি ভবিষ্যতে ধাপে ধাপে প্রমাণিত হবে। আমাদের বামপন্থী ছাত্র সংগঠন বলুন, আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল বলুন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন বলুন, প্রত্যেকটি দলের অভ্যন্তরেই এই সংগঠনটি, এই আত্মগোপনকারী সংগঠনটি অনুপ্রবেশ করেছে, এবং তারা তাদের নিজস্ব রাজনীতি বাস্তবায়ন করার কর্মপ্রক্রিয়া তারা বর্তমানেও তারা অব্যাহত রেখেছে। এটি আমার কাছেও প্রতীয়মানিত হয়, এবং ধাপে ধাপে এটি আজকে যেমন এই পরিবর্তিত বাস্তবতায় ছাত্রলীগের ভিতরে অনুপ্রবেশের ঘটনা সামনে এসেছে, আমি মনে করি যে ধাপে ধাপে এই বিষয়টিও সামনে নতুন করে আসবে বলে আমি মনে করি। মানে আমি তো সাদিক কায়েমের সাক্ষাৎকারেই শুনেছি যে তিনি তো সরাসরি বলছেন যে গণ অধিকার পরিষদ 2019 এর ডাকসু নির্বাচনে যিনি ভিপি হলেন, যাকে আমরা চিনলাম প্রথম কোটা সংস্কার আন্দোলনের সময়, সেই নুরুল হক নুরু তাদের তৈরি। তারপর এই মানে গণতান্ত্রিক ছাত্র শক্তি, পরে যেটা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদদের দল, সেটি তাদের তৈরি। তারা এই নেতাদেরকে তারাই তৈরি করেছেন, কারণ তাদের তো নিজস্ব কোনো স্পেস ছিল না।
আমি আপনার কাছে মানে সেই প্রসঙ্গে জানতে চাই যে এই যে সাদিক কায়েম, এস এম ফরহাদ, মানে এদের কথা আমরা আগস্টের পর থেকে শুনছি বিভিন্ন গণমাধ্যমে, এবং মানে ভীষণ ভালো বলেন, খুব পরিষ্কার নিজেদের রাজনীতির ব্যাপারে মাথায়। এই ছেলেরা, মানে এই তরুণেরা, মহিউদ্দিন, এই তরুণেরা কি ছাত্রলীগের রাজনীতির সাথেই ছিলেন? আপনারা তাদের চিনতেন? মানে তারা, তাদের সঙ্গে আপনাদের সম্পর্কটা কেমন ছিল? আর আমি জানি না আপনি দেখেছেন কিনা, আমি দুদফা এই বয়ান তৈরি করেছি। আমার কেন জানি মনে হচ্ছে, মানে আমার দৃঢ় ধারণা, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ভীষণ সংগঠিত, ভীষণ প্রস্তুত, তাদের নেতা এবং রাজনৈতিক শক্তি, তারা জিতে আসবে ডাকসু নির্বাচন। এ বিষয়ে আপনার প্রেডিকশন কি? আহ, প্রথম প্রশ্নের উত্তরে যদি যাই, তাহলে আমরা তো বিশ্ববিদ্যালয় পরিসরে একটা ছাত্র সংগঠন হিসেবে সবার সঙ্গে আমাদের কিন্তু উন্মুক্ত যোগাযোগ, যাতায়াত, স্বাভাবিক সম্পর্কর বিষয়টি ছিল। এবং শিক্ষার্থী, যেহেতু আমরা ছাত্র সংগঠন করি, শিক্ষার্থীদের সঙ্গে আমাদের একটা স্বাভাবিক সেতু বন্ধন থাকে। তাদের সমস্যা সংকট আমরাও তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা, সেটার মাধ্যমে আমাদের আদর্শের বিস্তৃতি ঘটানোর চেষ্টা করা, এটি তো একটা স্বাভাবিক কর্মের প্রক্রিয়া। কারণ এটা তো এক ধরনের সোশ্যাল কন্ট্রাক্ট যে আপনি আপনি আপনার বিশ্বাস নিয়ে চলতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই সততার পরিচয় দিতে হবে, বিশেষ করে রাজনৈতিক সংগঠনগুলোর ক্ষেত্রে। কিন্তু আমাদের এই সামাজিক চুক্তিটি আসলে ভেঙে পড়েছে যখন কেউ ছদ্মবেশে রাজনীতি অনুপ্রবেশ করে। আপনি আপনার রাজনৈতিক আদর্শ যদি আপনি কোনো বিশ্বাস করেন, সেটিকে স্থির করে আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে যেতে পারেন, ক্যাম্পেইনিং করতে পারেন, সেই লক্ষ্যে কাজ করতে পারেন। তো স্বাভাবিকভাবে আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় পরিষদের ছাত্র সংগঠন, বামপন্থী ছাত্র সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, মূলধারার শক্তিশালী ছাত্র সংগঠন বলি, নতুন ছাত্র সংগঠন বলি, এবং বিশেষ করে আমাদের সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো, সেটি ডিবেটিং ক্লাব হোক, সেটি রক্তদাতাদের প্রতিষ্ঠান হোক, বাঁধন হোক, সেটি কালচারাল ক্লাব হোক, এই সংগঠনগুলোর সঙ্গে কিন্তু তারা এসেছে। এখন একটি ছেলে যখন কালচারাল সোসাইটির সঙ্গে সম্পৃক্ত থাকে, একটি ছেলে যখন ডিবেটিং ক্লাবের সঙ্গে সম্পৃক্ত থাকে, মুক্ত বুদ্ধির কথা বলে বাহ্যিকভাবে, স্বাভাবিকভাবেই কিন্তু বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকে। আর আমরা কিন্তু একজন ছেলে যখন পরিচয় দেয়, তার তো আমরা, এটি তো একটা ছাত্র সংগঠন, আমরা তো আর স্ক্রিনিং করা, গোয়েন্দা সংস্থা ব্যবহার করা, সেটি তো আর ছাত্র সংগঠনের কাজ নয়। আমরা যে কোনো শিক্ষার্থীকেই তো আমরা আসলে আমরা আহ্বান জানাই, সহযোগিতা করার চেষ্টা করি। তো সেই সুযোগটি কিন্তু তারা গ্রহণ করেছে, এবং আজকে যারা আলোচিত, সমালোচিত, পক্ষে বলছে, বিপক্ষে বলছে, ভেগ ধরেছে, নতুন পরিচয় সামনে নিয়ে আসছে, সবাই কিন্তু আজকে বিশ্ববিদ্যালয়ের পরিচয়ে আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে, কখনো কখনো কথা বলেছে, স্বাভাবিক সম্পর্ক রেখেছে। অনুষ্ঠানে যখন, কারণ অনুষ্ঠানগুলো তো ছিল বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনে, ডিবেটিং ক্লাবের প্রোগ্রাম, আমরা ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে আমরা তো স্বাভাবিকভাবেই চাবো যে এই সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ থাকুক, কথা হোক, মিথস্ক্রিয়া হোক। তো সেই সুযোগটি কিন্তু তারা গ্রহণ করেছে। এর জন্য বিশ্ববিদ্যালয় পরিসরে যারা রয়েছে, এটি আমরা মনে করি যে যারা ছদ্মবেশ ধারণ করেছে তাদের ভুল রাজনীতি, এবং একই সঙ্গে আমাদেরও ভুল রয়েছে। সেটি হচ্ছে যে আমাদের অবশ্যই আরো সতর্ক, আরো সচেতন থাকার সুযোগ হয়তো ছিল। আর ভুল থেকে আমরা অবশ্যই শিক্ষা নেব, এবং ভুল থেকে যারা শিক্ষা নেয় তারাই আসলে ভবিষ্যতের ইতিহাস তৈরি করবে বলে আমি মনে করি। আর বর্তমানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে প্রেডিকশন যদি আপনি বলতে বলেন, তাহলে আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের বক্তব্য রাখবো। প্রথম কথা হচ্ছে যে আপনি নির্বাচন করতে হলে তো নির্বাচনটা উন্মুক্ত রাখতে হবে। আপনি যদি মনে করেন যে ছাত্রলীগ ফ্যাসিস্ট, আপনি যদি মনে করেন যে ছাত্রলীগকে শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করবে, আপনি যদি মনে করেন যে ছাত্রলীগের জনপ্রিয়তা নেই, তা আপনি সেটি নির্বাচনের মাধ্যমেই শিক্ষার্থীদেরই রায় দিতে দিন, শিক্ষার্থীদেরই জবাব দিতে দিন। শিক্ষার্থীরাই বলুক যে তারা ছাত্রলীগকে পছন্দ করে না অপছন্দ করে, ছাত্রলীগ তাদের ভালো লাগে নাকি ছাত্রলীগ তাদের অভাব অভিযোগ রয়েছে। তো আজকে কিন্তু আজকে কিন্তু শুধুমাত্র এই যে ছাত্রলীগকে নির্বাচন করার মাধ্যমে শুধুমাত্র ছাত্রলীগের অধিকার কিন্তু খর্ব করা হচ্ছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজেদের পছন্দ মতো তাতে নাগরিক অধিকার রয়েছে, বেছে নেয়ার, পছন্দ করার অধিকার, তাদের চয়েস করার অধিকার আছে। আপনি কিন্তু তার চয়েস করার অধিকার কেড়ে নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের যে স্টেক রয়েছে এই গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়ে, সেটি কিন্তু আপনি কেড়ে নিচ্ছেন। তো সেটির কারণে এটিকে সেই অর্থে নির্বাচন বলা যাবে কিনা, এই প্রশ্নটি তো রয়েছেই। এবং দেখুন, আপনি ভোটার পর্যন্ত হতে দিচ্ছেন না। ভোটার তালিকায় নাম আসছে, সেই ভোটার পর্যন্ত আপনি বাতিল করে দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী, বয়সে তার ছাত্রত্ব নেই, না হলে ভুলক্রমে যদি ভোটার তালিকায় নাম আসছে, সেখান থেকে আপনি কেটে দিচ্ছেন। তাহলে আপনি এটাকে নির্বাচন বলবেন কেন? এটা তো আপনার এক ধরনের পরিকল্পিত, এক ধরনের আপনার একটা দলের যেমন নিজস্ব নির্বাচন হয়, সে ধরনের আমি এবং তুমি মিলে একটা একটা কিছু করে ফেললাম, নিজেকে নির্বাচিত করে ফেললাম। এটা আসলে অনেকটা সেরকম বিষয় বলে মনে করি। আর আমরা একটা ইভলভিং সিচুয়েশন আমরা খেয়াল করছি। অবশ্যই আমরা
আমরা তারপরও, কারণ আমরা কিন্তু অবশ্যই আমরা তো একটা ছাত্র সংগঠন, আমরা কিন্তু একটা কথা বারবার বলি, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমরা দলীয় স্বার্থের চেয়ে, কারণ আমরা তো ছাত্র সংগঠন, এই সংগঠনটার মালিকানা তো শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বার্থ, তাদের মর্যাদা, তাদের প্রয়োজনটাই আমরা অগ্রাধিকার দিই। এবং যেই প্রয়োজনের কারণেই কিন্তু আমরা 17 জুলাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে সংগঠন বিব্রত হবে, আমরা হয়তো বিব্রত হতে পারি, যেটি আজকে 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় দোষারোপের রাজনীতিতে চলছে, পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার ঘটনা ঘটছে, তারপরেও কিন্তু শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে আমরা সেই কাজটি করার চেষ্টা করছি। কারণ আমরা সবসময় বলেছি আমাদের পলিটিক্যাল ক্যারিয়ারের চেয়ে শিক্ষার্থীদের একাডেমিক ক্যারিয়ার আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সেই কাজটা আমরা করার চেষ্টা করছি। তো আজকে আমরা এখনো বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাগুলো, শিক্ষার্থীদের উৎসাহ, অনুৎসাহ, প্রত্যেকটা বিষয় আমরা পর্যবেক্ষণ করছি। নির্বাচন হবে, জাকসুর তো জাহাঙ্গীরনগরেরটা তো খুবই শিগগিরই হতে যাচ্ছে, তারিখও বোধহয় ঘোষণা হয়ে গেছে। মানে আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে মানে আপনি যেমন বলছিলেন যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের প্রসঙ্গ টানছিলেন, মানে এগুলো কি আর এই তরুণদের জন্য গুরুত্বপূর্ণ আছে কিনা, সেটা একটা প্রশ্ন। বিশেষভাবে ধরুন মানে সেটা যদি হয় তাহলে শিবির এতটা সংগঠিত হতে পারলো কি করে? আপনি বারবার বলছেন যে ছাত্র শিবির নারীর মুক্তি, নারী স্বাধীনতার বিপক্ষে, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি তারা করে না, কিন্তু আগস্টের পরে আমরা প্রথমবারের মতো এটাও দেখলাম যে বাংলাদেশ ছাত্রী সংস্থা, মানে ছাত্র শিবিরের যে ছাত্রীদের সংগঠন, সেটাও কিন্তু পুরোপুরি কমিটি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেরিয়ে এলো। তার মানে এই নেতৃবৃন্দ অনেক বছর ধরে কাজ করে আসছিলেন পাবলিক বিশ্ববিদ্যালয় সবগুলোতেই, তার মানে ছাত্রী সংস্থাও আছে। তাহলে মানে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ যে বলছেন, বা মেঘমল্লার বসু যে স্লোগান দিচ্ছে, কিংবা নারীর কথা বলছেন, অন্তর্ভুক্তির কথা বলছেন, সেগুলো আসলে গুরুত্বপূর্ণ হচ্ছে কিনা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য, নাকি শিবিরের রাজনীতিটা তাহলে কেন আকর্ষণ করছে? মানে আপনার রাজনৈতিক বিশ্লেষণটা শুনতে চাই। দেখুন, এই সংগঠনটি একটি মৌলবাদী সংগঠন। এই সংগঠনটির যে কর্মপ্রক্রিয়া যদি আপনি দেখেন, এদের অর্থায়নের প্রক্রিয়া, এদের স্কুলিং এর প্রক্রিয়া, এবং এদের এই সার্বিকভাবে রাজনীতি, শুধুমাত্র ছাত্র রাজনীতি নয়, পেশাগত রাজনীতি, জাতীয় রাজনীতিকে কেন্দ্র করে তারা যে একটা সার্বিক রূপকল্প সাজিয়েছে, এটি কিন্তু একটু মূলধারার গণছাত্র সংগঠনের যে চরিত্র থাকে, সেই চরিত্র কিন্তু সেই চরিত্রের বাইরে গিয়ে কিন্তু তারা রাজনীতিটা করে। আপনি ছাত্র শিবিরের একটি ক্যাডার বেসড পলিটিক্স তারা করার চেষ্টা করে, ধর্মকে কেন্দ্র করে তারা বিভ্রান্ত করার চেষ্টা করে, এবং শুধুমাত্র তাই নয়, তারা আর্থিকভাবে ভিত্তি করে দেওয়া, সহযোগিতা করার চেষ্টা করা, এবং বিভিন্ন ধরনের কৌশল গ্রহণ করা, যে কৌশলগুলো গ্রহণ করার মাধ্যমে একজনকে বিভ্রান্ত করা সম্ভব, সেটির মাধ্যমে কিন্তু তারা এই কর্মপ্রক্রিয়াগুলো অবারিত করার চেষ্টা করে। এবং শেষ কয়েক বছর তো তারা এই আত্মগোপনের যে কৌশলের রাজনীতি, তারা নিজস্ব রাজনীতি করেছে, এটি যেমন একদিকে, আরেকদিকে হচ্ছে অন্য সংগঠনের অভ্যন্তরে প্রবেশ করে তারা রাজনীতিটা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু একই সঙ্গে এটিও কিন্তু সত্য, আপনি দেখুন যে এই যে রাজনৈতিক কর্মপ্রক্রিয়া, এই মওদুদিবাদকে কেন্দ্র করে তাদের যে এই প্রভাব বলয় গড়ে তোলার চেষ্টা করা, এই প্রভাব বলয় গড়ে তোলার চেষ্টা কিন্তু তারা দীর্ঘ সময় ধরেই করে যাচ্ছে। কিন্তু এটি যে খুব বেশি জনমনে প্রভাব ফেলতে পেরেছে সেটিও কিন্তু নয়। আপনি দেখুন যে এই কাজের স্টাইলটি যে নতুন, সেটিও কিন্তু না। আজকে দেখুন জামায়াতের আমির, তিনিও কিন্তু আজকে নানা সময় বলছেন যে তিনি প্রগতিশীল ছাত্র সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার মানে কিন্তু অনুপ্রবেশের ঘটনার যে 2024-25-এর বাস্তবতা, কিংবা 2008 পরবর্তী বাস্তবতা, এটিও কিন্তু নয়। এটি এইদের রাজনৈতিক কৌশলের মধ্যে এটি রয়েছে, এবং তারা এটির মাধ্যমে খুবই অর্গানাইজ ফোর্স হিসেবে থাকার চেষ্টা করে, আর্থিক সমৃদ্ধি থাকে, এবং সন্ত্রাসকে তারা ব্যবহার করার চেষ্টা করে, যে সন্ত্রাসের শিকার, এই ছাত্র শিবিরের সন্ত্রাসের শিকার ছাত্রলীগ, ছাত্র দল, আমাদের ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র মৈত্রী, সবাই কিন্তু হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, মুক্ত বুদ্ধি যারা চিন্তক, যারা স্বাধীনভাবে চিন্তা করতে ভালোবাসে, প্রশ্ন করতে ভালোবাসে, বিশ্বাস অবিশ্বাস দুটো করার অধিকারী তো মানুষের আছে, তারা কিন্তু এই ছাত্র শিবিরের দিক থেকে তারা আক্রান্ত সবসময়ই হয়েছে। তো এই সংগঠনটির কৌশলটি একটি বিষয়। তো এই কৌশলের মাধ্যমে তারা একটা নিজস্ব জগৎ তারা গড়ে তোলার চেষ্টা করে, যে জগৎটা তারা বিস্তৃত সুসংগঠিত করার চেষ্টা করে। কিন্তু এটির মাধ্যমে আপনি দেখুন যে আসলে তারা রাজনৈতিক জনমানসেই বা কতটুকু জায়গা করে নিতে পেরেছে, তরুণদের কাছেই বা কতটুকু তারা জায়গা করে নিতে পেরেছে। তরুণদের কাছে কি মুক্তিযুদ্ধ অপ্রাসঙ্গিক হয়েছে? তরুণদের কাছে কি নারীর ক্ষমতায়ন, প্রত্যেক মানুষের সমান অধিকার, অন্তর্ভুক্তি অপ্রাসঙ্গিক হয়েছে? তারা হয়তো তরুণদের কাছে পৌঁছার জন্য এসব শব্দ ব্যবহার করছে, কিন্তু আসলে
তরুণদের জীবনধারা কিন্তু তারা বদলে দিতে পারবে না। তাদের প্রকৃত মুখোশ যখন উন্মোচিত হবে, তখন কিন্তু তরুণরা স্বাভাবিকভাবেই সেটি থেকে বিযুক্তি ঘটাবে। তো যে কারণে আমি মনে করি যে তাদের যে মৌলিক সমস্যা সেটি হচ্ছে যে তাদের যে চিন্তা ভাবনা এটি যুক্তির সঙ্গে আসলে সামঞ্জস্যপূর্ণ নয়। সেটি যুক্তিবাদিতা হোক, আধুনিক সমাজ ব্যবস্থা হোক, সেটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যেটি তাদের যে মৌলিক দুর্বলতা রয়েছে, সেই মৌলিক দুর্বলতার কারণেই তারা আসলে জনভিত্তি পাবে না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইলেকশন রয়েছে, সবখানে তরুণেরাই, আমরা মনে করি যে তারাই, আমাদের তরুণেরা, এবং বিশেষ করে হয়তো আরো স্পষ্ট করে যদি বলি, তারা হয়তো রাজনীতিও করে না, তারাই দেখবেন যে এদের বিরুদ্ধে ধাপে ধাপে প্রতিরোধ গড়ে তুলবে। তারা আরো বেশি সচেতন হবে, এবং যে অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা যাচ্ছে, কারণ এই অভিজ্ঞতা অনুপ্রবেশের বিষয়টা তো আজকে উন্মোচিত হয়েছে এত ব্যাপক আকারে। আজকে বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক সচেতন মানুষ কিন্তু অনুপ্রবেশ, ছদ্মবেশ, এই বিষয়গুলো সম্পর্কে তারা ক্রমান্বয়ে জানছে, যে কারণে কিন্তু শিক্ষার্থীরাও কিন্তু শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার সুযোগটিও কিন্তু কমে আসছে। যে কারণে আমি তরুণদের উপর ভরসা রাখতে চাই যে শেষ পর্যন্ত তরুণেরাই জয়ী হবে। আমাদের শুভবুদ্ধি সম্পন্ন, মুক্তবুদ্ধি সম্পন্ন, গণতন্ত্রকামী, প্রগতিশীল তরুণেরাই জয়ী হবে, এবং তারাই শেষ পর্যন্ত আমাদের এই প্রকৃত লড়াইটি লড়ে যাবে। এবং রাজনৈতিক ছাত্র সংগঠনের কর্মীরা তো সক্রিয় ভূমিকা পালন করবেই, কিন্তু যে বিপুল সংখ্যক শিক্ষার্থী রয়েছে যারা হয়তো নিজের রাজনৈতিক প্রয়োজন, অপ্রয়োজন, নিজের ব্যক্তিগত স্বার্থ, সেসবের বাইরে গিয়েও এই দেশকে ভালোবেসে, সমাজকে ভালোবেসে, যুক্তির প্রশ্নে, আধুনিকতার প্রশ্নে তারাই বরং এগিয়ে নিয়ে যাবে। এবং এই মৌলবাদী সংগঠনগুলো, স্বাধীনতার যুদ্ধাপরাধীদের অভিযুক্ত সংগঠনগুলো, যেটি আমাদের সমাজের প্রবাহকে পেছনের দিকে টানতে চায়, তারা আসলে সাকসেসফুল হবে না বলে আমি মনে করি। তার মানে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আপনার আর আমার ভবিষ্যৎবাণী বোধহয় মিলছে না। মানে আমার ভীষণভাবে সংগঠিত মনে হচ্ছে, বিপুল সম্ভাবনা মনে হচ্ছে ছাত্র শিবিরের সবগুলো ছাত্র সংসদ নির্বাচনই। আপনি তাহলে কার সম্ভাবনা দেখেন? মানে ছাত্র দল তো দেখছি গত ১ বছরে তেমন গুছিয়ে উঠতে পারেনি। আপনার কাছে কি খবর আছে? আর আমার আরেকটা খুব জানবার কৌতূহল যে মানে এই যে আগে শুনতাম গণরুম থেকে শুরু করে হল পুরোটাই ছাত্রলীগ, বা যখন যেই সরকার ক্ষমতায় সেই সরকারের ছাত্র সংগঠনগুলো দখলে রেখেছে। তো এখন ছাত্রদল তো অভিযোগ করে যাচ্ছে গত আগস্ট থেকেই যে তারা হলগুলোতে ঢুকতে পারছে না এখনো, এবং মাঝখানে হল কমিটি দিয়ে তো বিরাট ঝামেলার সৃষ্টি হলো। তাহলে হলগুলোতে মানে নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনা কারা করছে? মানে গণরুম তো উঠে যাওয়ার বাস্তবতা তৈরি হয় নাই, কারণ এত হল তো তৈরি হয় নাই। ছাত্রদের এসব সিট বরাদ্দ, এসব ব্যাপারগুলো কিভাবে হচ্ছে? কিভাবে চলছে এখন? কোনো খবর পান? আমি আপনার সঙ্গে মত দ্বিমত বিষয়টি সেটি নয়। আমি যেটি মতামত প্রকাশ করছি সেটা হচ্ছে দীর্ঘমেয়াদে এই ছাত্র শিবিরের কৌশল কখনোই জয়ী হবে না। শিক্ষার্থীরা ঘুরে দাঁড়াবে। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ২০২৫ যেটি ইলেকশন তারা করতে চাচ্ছে ছাত্রলীগকে বাইরে রেখে, এবং সেই ইলেকশনে এখনই দেখুন যে আপনি দেখবেন যে অনেকগুলো প্যানেল ইলেকশন করছে। শিক্ষার্থীরা অনেকে অংশগ্রহণ করেছে, স্বতন্ত্রভাবে ইলেকশন করেছে, এবং দেখুন যে স্বতন্ত্রভাবে ইলেকশন করার আগ্রহটা কিন্তু বেড়েছে। এই বাস্তবতার মধ্যেও স্বতন্ত্রভাবে ইলেকশন অংশগ্রহণ করার বাড়ছে। এটির কারণ হচ্ছে যে তার মানে এটিও একটি প্রমাণ যে এই বর্তমানে ক্যাম্পাস রাজনীতিতে যারা স্বাভাবিক কর্মপ্রক্রিয়ায় রয়েছে, তারা কিন্তু তাদের যে শিক্ষার্থীদের বড় একটি অংশের চাহিদা, প্রত্যাশা, সেটির প্রতিনিধিত্ব কিন্তু করতে পারছে না। এটি প্রমাণ করে যে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের অনুপস্থিতি, এবং যেটি অনুপস্থিতি এই অর্থে যে যখন দমন পীড়নের শিকার করা হয়, নিষেধাজ্ঞার শিকার হতে হয়, সে কারণে শিক্ষার্থীদের চয়েসের যে স্বাধীনতা নেই, তার একটা রিফ্লেকশন হচ্ছে এই স্বতন্ত্র রাজনীতির প্রতি আগ্রহটা বেড়ে গেছে বলে আমার কাছে অনুভূত হচ্ছে। এই স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আপনাদের প্রার্থী আছে? না, দেখুন, নির্বাচন নিয়ে মানে আমার স্বাভাবিকভাবে এই আমরা আপনি কথাটা বললেন দেখে মনে পড়লো যে ব্র্যাকের একটা জরিপ হয়েছে সম্প্রতি। সেটাতে দেখা যাচ্ছে ৪৮.৫০% মানুষ বলছে তারা জানে না কাকে ভোট দেবে। ১৪.৩০ বলতে চায় না তারা কাকে ভোট দেবে। আওয়ামী লীগের নৌকা নাই ব্যালটে। আওয়ামী লীগ মানে কার্যক্রম নিষিদ্ধ। কিন্তু আবার ৭.৫ বা ৭.৩০ মতো মানুষ বলছেন যে তারা আওয়ামী লীগকেই ভোট দেবেন। তাহলে মানে এই ভোটাররা, মানে আমি প্রশ্ন মানে এই ভোটাররা আওয়ামী লীগের কিনা সেটা একটা প্রশ্ন। যেমন তেমন আপনি যে বলছেন চয়েস নাই দেখে স্বতন্ত্র প্রার্থী দাঁড়াচ্ছে, তারা কি আসলে আওয়ামী লীগের ভোটার বা আওয়ামী লীগ সমর্থক, মানে ছাত্রলীগের রাজনীতিতে বিশ্বাসী এরকম মানুষ? দেখুন, এই নির্বাচনে যদি ছাত্রলীগের অংশগ্রহণ করার সুযোগ থাকতো, আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি, শিক্ষার্থীদের উপর ভরসা করেই বলতে পারি, এবং সমস্ত
অর্জন এবং সীমাবদ্ধতা মাথায় রেখে বলতে পারি সংখ্যাগরিষ্ঠ পদে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরাই বিজয়ী হতো। কারণ বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ততা অনেক বেশি। শিক্ষার্থীদের সমস্যা সমাধানে তাদের প্রচেষ্টা, তাদের আন্তরিকতা, তাদের নেতৃত্বগুণ এবং শিক্ষার্থীরা সবচেয়ে বেশি যেটি পছন্দ করে গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, নারীর ক্ষমতায়ন এবং এক ধরনের অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা। এর প্রত্যেকটি বাংলাদেশ ছাত্রলীগের আদর্শিক অঙ্গীকারের মধ্যে রয়েছে। নেতাকর্মীদের যূথবদ্ধতা, তাদের সামাজিক জীবনাচরণের মধ্যে সেটি রয়েছে। যে কারণে নির্বাচন হলে ছাত্রলীগের নেতাকর্মীরাই সংখ্যাগরিষ্ঠ পদে বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যে জয়ী হওয়ার সক্ষমতা রাখে এবং এটিই হতো। কিন্তু আজকে সেই সুযোগটি নেই এবং আপনি আমাদের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে পরিসংখ্যানটি নিয়ে এসেছেন, দেখুন এটিও কিন্তু আরেকটি প্রমাণ যে আজকে যখন আপনি ব্র্যাকের মতো একটি প্রতিষ্ঠান, সেটি কিন্তু আর ফ্যাসিস্টের দোষর বলার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। তো সেই প্রতিষ্ঠান যখন বলে যে আমি যদি আওয়ামী লীগের কথা বাদও দেই, একটা মূল রাজনৈতিক দল যারা অলরেডি ক্ষমতায় বসে আছে কিংবা সিগন্যাল পেলেই ক্ষমতায় চলে যাবে এই ধরনের অবস্থা, তো তারা যখন 12% ভোট পায়, তো তার মানে 12% ভোট পেয়ে কেউ ভবিষ্যতে ক্ষমতায় যাবে এই ধরনের একটা বাস্তবতা তৈরি হয়েছে। ধরলাম যে 2% সমর্থন আছে, তো 2% যারা সমর্থন আছে তারাই আজকে যে রাষ্ট্রের ছড়ি ঘোরাচ্ছে, বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ করতে যাচ্ছে, সংবিধান, গণপরিষদ, সেকেন্ড রিপাবলিক, কত কিছু তারা করে বসছে। তো এই যে দখলদার সরকার 12 মাসে যেভাবে চালিয়েছে, রাষ্ট্র চালিয়েছে, জোরপূর্বক চালিয়েছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে, নাগরিক অধিকার কেড়ে নিয়েছে, এটি তো আলটিমেটলি জনগণকেই অপমান করা, অপদস্থ করা। এবং সেই কারণেই যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের প্রতি জনগণের যে কোনো আগ্রহ নেই, এই জরিপ কিন্তু সেটাই প্রমাণ করে। আরেকটি প্রমাণ করে সেটি হচ্ছে যে ভয়ের যে সংস্কৃতি রয়েছে। আজকে বাংলাদেশে এই বাস্তবতা কিন্তু নেই যে আপনি তথ্য জরিপকারী, আপনার কাছে কেউ বলবে যে আমি আওয়ামী লীগকে সমর্থন করি, আমি আওয়ামী লীগ সমর্থন করি এটি বলার পরেই চারপাশে যে মব আসবে না, চারপাশে যে গ্রেপ্তারি পরোয়ানা আসবে না, অনির্দিষ্টকালের কারাবন্দী হতে যে হবে না, জীবনের যে আর গ্যারান্টি থাকবে না, এটি কিন্তু আজকে গোটা বাংলাদেশের বাস্তবতা। তার মানে ভয়ের একটা বাস্তবতা। আজকে এটি কিন্তু আমাদের নির্বাচনকে কেন্দ্র করে সবসময় তো জরিপ হয়। বাংলাদেশের কোন জরিপেই কিন্তু আপনি এত সিদ্ধান্তহীন মানুষ পাবেন না যেখানে 48% মানুষ সিদ্ধান্ত নেয়নি কিংবা 20%-এর মতো মানুষ বলতে যাচ্ছে না যে কে কোন দল সমর্থন করে। তার মানে এক ধরনের ফ্যাসিস্ট আবহ, এক ধরনের ভয়ের আবহ, ভয় দেখিয়ে যে শাসন করা, সেটির নমুনা কিন্তু এটি প্রমাণ করে। এবং এটি মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে যারা সিদ্ধান্ত নিতে পারেনি এবং যারা বলতে চাচ্ছে না। এবং দেখুন যে আজকে শুধুমাত্র কিন্তু আওয়ামী লীগের নেতারা নয়, কর্মীরা পর্যন্ত কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। তো তার মানে কিন্তু কর্মীদের কাছেও কিন্তু জরিপকারীদের পৌঁছার সুযোগ নেই। এই বাস্তবতার মধ্যেও তাহলে এটি মনে করার যথেষ্ট কারণ আছে যে তারা আওয়ামী লীগের প্রতি সংবেদনশীল। তারা মনে করে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার যে সমৃদ্ধি দিয়েছিল, স্থিতিশীলতা দিয়েছিল, উন্নয়ন দিয়েছিল, সামাজিক জীবনযাপনের মানে পরিবর্তন নিয়ে এসেছিল এবং অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে দৃঢ়তা দেখিয়েছিল। সে কারণে আস্থাটা আসলে আওয়ামী লীগের প্রতি, নৌকার প্রতি বেশি রয়েছে। এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো তো আর জাতীয় রাজনীতির বাইরে নয়। তো এই ব্র্যাকের এই জরিপ আসলে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও কোনো না কোনো ভাবে প্রযোজ্য হয় বলে আমি মনে করি। জাতীয় রাজনীতির প্রসঙ্গে আপনার সঙ্গে আরো গুরুত্বপূর্ণ সব প্রশ্ন তো আছেই। কিন্তু ওই প্রশ্নটা আবার একটু জানতে চাই যে হলগুলো এখন আসলে মূলত ব্যবস্থাপনা বা নিয়ন্ত্রণ যে শব্দই ব্যবহার করছি কোন ছাত্র সংগঠনের হাতে? ছাত্রদল তো বলছে তারা ঢুকতে পারেনি এখনো ভালোভাবে। তো তাহলে অন্য কোন সংগঠন? এনসিপির বাগছাস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠন তারা বেশি প্রভাবে আছে নাকি ছাত্র শিবির আছে? কি খবর পাচ্ছেন? দেখুন, সবাই বলছে যে কেউই নেই, সবাই বলছে যে কেউই থাকতে পারছে না। আসলে সবকিছুই তাদেরই দখলে রয়েছে। এনসিপি সরকারে নেই, অথচ তারা সরকারি দল, সবকিছু তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এবং আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আজকে দেখুন যে আবাসিক হলে তো শিক্ষার্থীরা থাকবে সেখানে। গণরুমের যে বাস্তবতার কথা বললেন এবং যেটির সঙ্গে ঘিরে গণরুম, গেস্ট রুম, নানা ধরনের কথাবার্তা বলা হয়। আমরা কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সবসময় বলেছি যে গণরুম, গেস্ট রুমের রাজনীতি বাংলাদেশ ছাত্রলীগ সমর্থন করার প্রশ্নই আসে না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি 40,000 হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক সক্ষমতা যদি সেখানে 18,000-এর মতো থাকে, সেখানে শিক্ষার্থী থাকার প্রয়োজন যদি হয় 30,000, তো তাহলে তো সেই অবকাঠামোগত পরিবর্তন না আসা পর্যন্ত বাংলাদেশের গ্রামগঞ্জ, মফস্বল থেকে ছেলে মেয়েদের তো বিশ্ববিদ্যালয়ে থাকতে হবে, কোথাও না কোথাও থাকতে হবে। সেই বিকল্প তো বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো ব্যবস্থা করেনি। তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ভার আসলে ছাত্র সংগঠনগুলোর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এবং সেই দায়ভারের একটা আজকে তো এটা তো
এখন তো ফ্যাশন হয়েই দাঁড়িয়েছে ছাত্রলীগকে অভিযুক্ত করা, আওয়ামী লীগকে অভিযুক্ত করা। তো আমরা মনে করি যে আমরা যতটুকু খবর পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতেও আজকে কিন্তু আপনি যদি সরকারকে সমর্থন করে আবাসিক হলে থাকতে পারেন, আপনার থাকার অধিকার আছে। আপনি যদি এই দখলদার সরকারের যে বয়ান রয়েছে 24কে বিপ্লব বলে যদি আপনি বিশ্ববিদ্যালয়ে থাকতে চান, আপনি থাকতে পারবেন, কিন্তু আপনার প্রশ্ন করার স্বাধীনতা নেই। আপনার কিন্তু পাল্টা কোনো কথা বলার সুযোগ নেই। সুযোগ তো দূরের কথা, আপনার কিন্তু আবাসিক হলে থাকারও সুযোগ নেই। আবাসিক হলগুলোতে আমরা যেটুকু জানি যে অনানুষ্ঠানিক ভাবে, এবং সেটি কিন্তু বিশেষ করে 5ই আগস্টের পর থেকে তো পরিকল্পিত ভাবে কে কোথায় থাকবে না থাকবে, কিভাবে থাকবে, প্রশাসনের কাছে লিস্ট কিভাবে যাবে, সেটি কিন্তু তারা নির্ধারণ করে দিচ্ছে। সেটি মেধার ভিত্তিতে সিট বন্টন করা, নির্দলীয় ভাবে সিট বন্টন করা, প্রশাসনিক নিয়ন্ত্রণ থাকা, সেটি কিন্তু নেই। সেটি যদি থাকতো তাহলে কিন্তু আজকে আবাসিক হলে আমরা তো আমাদের কর্মী নয়, আমরা সুস্পষ্ট ভাবে জানি যে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী নয়, তারাও অনেকে কিন্তু আজকে হলে থাকতে পারছেন। হয়তো আমাদের সঙ্গে ছবি রয়েছে, আমাদের সঙ্গে কখনো কোনো কাজে এসেছে, তাদের সঙ্গে ছবি থেকে কেউ উপদেষ্টা পদে বসে আছে, আমাদের সঙ্গে ছবি থেকে কেউ ছড়ি ঘোরাচ্ছে, আর আমাদের সঙ্গে ছবি থাকার কারণে কেউ বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে পারছে না। তো এই যে বাস্তবতা, এটি প্রমাণ করে যে তারা যে এক ধরনের সঠতার আশ্রয় নিচ্ছে, এক ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছে, এবং বিশ্ববিদ্যালয়গুলোকে কিন্তু তারা ব্যবহার করছে। আজকে দেখুন যে বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী, একজন বাবা মা ছেলে মেয়েকে পাঠায়, সে লেখাপড়া করবে, জ্ঞান গবেষণা করবে, ভবিষ্যতে ভালো একটা প্রফেশনে যাবে, এই স্বপ্ন নিয়েই কিন্তু যায়। কিন্তু আজকে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা যেটি দেখছি, ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। আজকে দখলদার সরকারের নিরাপত্তা দেওয়ার জন্য ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। আজকে বিশ্ববিদ্যালয়গুলোকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে, মৌলবাদী রাজনীতির একটা দুর্গ হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। এই দখলদার সরকারের উপদেষ্টারা তারা দুর্নীতি করে বেড়াবে, তারা বিভিন্ন ধরনের অপকর্ম করা বেড়াবে, এবং সেটা রক্ষা কবচ হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোকে তারা নিশ্চিদ্র এক ধরনের ঘাঁটি হিসেবে তারা ব্যবহার করবে। আজকে কিন্তু সেটাই করার চেষ্টা করা হচ্ছে। আজকে বিশ্ববিদ্যালয়গুলোর ছেলেমেয়েরা কিন্তু এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছে। দেখুন, আপনি মনে থাকবে আপনার আন্দোলন চলাকালীন সময় বলা হচ্ছিল যে আমাদের ব্রেইন ড্রেনের কথা বলা হচ্ছিল, ছেলেমেয়েরা ফিরে আসবে। অথচ আপনি দেখুন যে আজকে বাংলাদেশের ছেলেমেয়েরা কত বেশি দেশের বাইরে যাচ্ছে, IELTS পরীক্ষা দিয়ে স্নাতক শেষ করে কিংবা শেষ না করে কতজন ছেলে মেয়ে দেশের বাইরে যাচ্ছে, দেশের বাইরে যাওয়ার হারটি কিভাবে বেড়েছে, কারণ দেশের মধ্যে তারা কোনো ভরসা পাচ্ছে না, সেই স্থিতি, সেই নিরাপত্তা, সেই ভবিষ্যৎ তারা দেখতে পাচ্ছে না। নতুন কোন চাকরির কিন্তু বিজ্ঞপ্তি আপনি দেখবেন না যে বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সরকারি চাকরি যেটুকু নিয়োগ হচ্ছে সেটুকু তো সুপারিশের ভিত্তিতে হচ্ছে কিংবা গোপনে হয়ে যাচ্ছে। হুট করে আমরা জেনে যাচ্ছি যে 70,000, 60,000, 80,000 নিয়োগ সম্পন্ন হয়েছে। এর বাইরে আপনি বাংলাদেশের সরকারি চাকরি কয়জন করবে? 3 জন, 4 জন, শতকরা হারে ধরলাম 10 জন। এর বাইরে তো বেসরকারি খাতে চাকরি করতে হবে। এই যে বাংলাদেশের আজকে এক একজন এই বিশ্ববিদ্যালয়গুলোকে ব্যবহার করে নিজেকে ছাত্র নেতা হিসেবে ঘোষণা করে নিজেদের স্বার্থ সমৃদ্ধি, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, বিয়ে সবকিছুই তারা সম্পন্ন করে ফেলছে। অথচ ছেলেমেয়েরা যারা আবাসিক হলে থাকছে, গণরুমে থাকছে, কষ্ট করে লেখাপড়া করছে, সে কিন্তু জানে না যে লেখাপড়া শেষ করে 4 বছরের লেখাপড়া শেষ করে সে যে, কারণ কলকারখানা বন্ধ, কারণ ইন্ডাস্ট্রিজ বন্ধ, সে কারণে কিন্তু তার জীবন কিন্তু অনিশ্চিত হয়ে যাচ্ছে। তো বাংলাদেশে আজকে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো, শিক্ষার্থীরা এক হচ্ছে শিক্ষার পরিবেশ নেই, গণতান্ত্রিক পরিবেশ নেই, আর কি হচ্ছে নিজেদের যে পার্সোনাল ক্যারিয়ার রয়েছে, সেই পার্সোনাল ক্যারিয়ার কিন্তু সম্পূর্ণ অনিশ্চিত অনিশ্চিত অবস্থার মধ্যে রয়েছে। আমরা বারবার যেটি বলছি, এক ধরনের বাধ্যতামূলক বেকার হওয়ার দিকে বাংলাদেশের তরুণ প্রজন্ম এগুচ্ছে। তো যে কারণে আজকে আমাদের এই বাস্তবতার মধ্যে আসলে আমাদের এই দখলদার সরকারের বিদায় ছাড়া আমাদের আসলেই কোনো অপশন আমাদের সামনে নেই। সাদ্দাম, আপনি সম্প্রতি দেখা করে এসেছেন শেখ হাসিনার সঙ্গে। কেমন দেখলেন উনাকে? আর শেখ হাসিনাও দেখছি যে এই আগস্ট মাসে ২১ দফা দিলেন। আ একটা স্পষ্ট মানে দফা দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ একটা ঘোষণার দিকে গেল এবং সেখানে উনি বারবারই খুব স্পষ্ট করছেন। আপনি এইমাত্র যে কথাটা বলছেন যে ইউনূস সরকারের পতন ঘটাতে হবে। তো আপনাদেরকে মানে হয়তো সব বলবেন না, কিন্তু আমি তবু জানতে চাই যে মানে কি দিক নির্দেশনা দিলেন? আপনারা কি করে ইউনূস সরকারের পতন ঘটাবেন? মানে আপনারা কি প্রত্যাশা করছেন যে ইউনূস সরকারের পতনের আন্দোলনে অন্য কোনো দল খুব শিগগিরই যাবে, আপনারা সেটাতে যোগ দেবেন? নাকি কোন প্রত্যাশা থেকে আপনারা ভাবছেন যে সরকার পতনের আন্দোলন হবে এবং সেটা আপনাদের এখন মূল লক্ষ্য? তারপর শেখ হাসিনা বলছেন নির্বাচনের কথা। শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী শুধু নয়, বাংলাদেশের সাধারণ মানুষের কিন্তু একটি নিবিড় সংযোগ রয়েছে, এবং 5ই আগস্টের এই বিপর্যয়কর বাস্তবতার পরেও দলকে সংগঠিত করা, সাধারণ মানুষের পাশে থাকা,
তাদের অভাব অভিযোগ দৃঢ়তার সঙ্গে তুলে ধরা, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু তিনি সাহসিকতার সঙ্গে মোকাবেলা করছেন। এবং এই যে বিপর্যয় মোকাবেলা করা, তার যে আত্মবিশ্বাস, সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষেত্রে তার যে দৃঢ়তা, জীবনের বাঁকে বাঁকে তিনি এটি প্রমাণ করেছেন। গ্রেনেড মোকাবেলা করেই বাংলাদেশে গণতন্ত্র তিনি ফিরিয়ে নিয়ে এসেছেন এবং বাংলাদেশ সমৃদ্ধি, স্থিতি, উন্নয়নশীল দেশের মর্যাদা, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, আমাদের মাথাপিছু আয়, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থানের সম্প্রসারণ, ডিজিটাল বিপ্লব তিনি কিন্তু সম্পন্ন করেছেন। 81 সালে যখন তিনি দেশে ফিরে আসেন, মিলিটারি ডিক্টেটরদেরকে হটিয়ে বাংলাদেশের গণতন্ত্র কিন্তু প্রতিষ্ঠিত করেছেন। শেখ হাসিনা অতীতে করেছেন, এবারও করবেন এবং বাংলাদেশের ভরসার নায়ক, ভরসার আস্থাস্থল হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। আর আপনি যদি বলেন যে আজকে এই সরকারটা কি শুধুমাত্র আওয়ামী লীগের জন্য সমস্যা, ধরুন আমি যদি কথার কথা বলি যে আওয়ামী লীগকে ছাড়া আপনি ইলেকশন করবেন, তো আওয়ামী লীগকে ছাড়া ইলেকশন করলে এক হচ্ছে যে আপনি বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাইরে রেখে আপনি ইলেকশন করছেন, কারণ তার মানে বাংলাদেশের মানুষের ভোটাধিকার আপনি যদি পরোক্ষভাবে ভোটাধিকারই আপনি কেড়ে নিচ্ছেন, যে আপনি কাকে ভোট দেবেন কাকে ভোট দেবেন না সেটা আপনি নির্ধারণ করে দিচ্ছেন। আরেকটি হচ্ছে এটি কি বাস্তবসম্মত, বাংলাদেশের জনগণ কি ভোটে অংশগ্রহণ করতে যাবে, সেই মানুষের কি আগ্রহটি থাকবে ভোটের প্রতি, সেটিও তো থাকবে না। আরেকটি হচ্ছে আপনি যদি আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের ইলেকশন করতে চান, আপনার কিন্তু ফলাফলটা পূর্ব থেকে নির্ধারণ করে দিতে হবে। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। তো আওয়ামী লীগ ছাড়া যদি ইলেকশন হয় তাহলে বিএনপির একপাক্ষিক নিরঙ্কুশ বিজয় ছাড়া কিন্তু এটি একমাত্র ফলাফল। তো সেক্ষেত্রে যদি এনসিপি কে সরকার বিজয়ী করে দেখাতে চায়, জামায়াতকে সরকার যদি বিজয়ী দেখাতে চায়, তাহলে তাদের বিজয়ী করার দায়িত্ব কিন্তু বিএনপি কে নিতে হবে। বিএনপি কে আগে থেকেই বলে দিতে হবে যে এনসিপি এই আসনটিতে জিতবে, এনসিপি এই আসনটিতে জিতবে। পূর্ব নির্ধারিত ফলাফল ছাড়া কোন ধরনের ইলেকশন এই দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের পক্ষে করা সম্ভব নয়। আরেকটি হচ্ছে আপনি যদি এই ধরনের আপনি যে সংকট বাংলাদেশের মধ্যে রয়েছে, এই সংকটের সমাধানের একটি সমাধান, সেটা হচ্ছে ইনক্লুসিভ ইলেকশন, সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক ইলেকশন, এবং যে ইলেকশনের মাধ্যমে এক ধরনের পজিটিভ কম্পিটিশনের মাধ্যমে জনগণ যাকে নির্বাচিত করবে তারা ক্ষমতায় আসবে, সেই প্রবাহটা আপনাকে নিশ্চিত করতে হবে। এটা যদি আপনি না করেন তাহলে এক হচ্ছে আপনি বাংলাদেশের গণতন্ত্রের সমস্যাটি সমাধান করতে পারছেন না। 2 নম্বর বিষয় হচ্ছে বাংলাদেশের স্থিতিশীলতার যে সংকট, শেখ হাসিনা যে স্থিতিশীলতা বাংলাদেশের মানুষকে দিয়েছিলেন, অর্থনৈতিক নিরাপত্তা যেটি শেখ হাসিনা সরকার দিয়েছিলেন, সেই স্থিতিশীলতা কিন্তু বাংলাদেশে আপনি নিশ্চিত করতে পারবেন না। এবং একটা গণতান্ত্রিক অগ্রযাত্রা সেটাও কিন্তু আপনি করতে পারবেন না। আজকে দেখুন, আজকে আমরা অবাক হয়ে লক্ষ্য করি যে তারা গণতন্ত্র বলছে, তারা জনগণের অধিকারের কথা বলছে, তারা ভোটের অধিকারের কথা বলছে, তারা মৌলিক অধিকারের কথা বলছে, অথচ আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার, নাগরিক অধিকার, সাধারণ মানুষের পছন্দ করার অধিকার সবকিছুই কিন্তু তারা ক্ষুণ্ণ করে দিচ্ছে। যে কারণে আজকে একজন সাধারণ নাগরিক, আজকে দেখুন এই দখলদার সরকার থাকার কারণেই কিন্তু মানুষও তো নিরাপত্তা, মানুষ কর্মহীন হয়ে পড়ছে, মানুষের অর্থনৈতিক সক্ষমতা কমে যাচ্ছে, বাংলাদেশের মানুষের জীবনযাপনের যে মান ছিল সেটি ক্রমান্বয়ে পড়ে যাচ্ছে, অবকাঠামোগত উন্নয়ন সম্পূর্ণ থমকে আছে, বিনিয়োগ বাংলাদেশের শূন্যের কোঠায় নেমে আসছে, বেকারত্বের হার বেড়ে যাচ্ছে, অতি দারিদ্র্যের হার বেড়ে যাচ্ছে, আমাদের নারীরা নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে গেছে। এবং কে না জানে যে এই 12 মাসে আমাদের যেটি একটি অন্যতম বড় চ্যালেঞ্জ, যে জঙ্গিবাদী শাসন, আজকে তো জঙ্গিবাদী শাসন ব্যবস্থা, জঙ্গিবাদী কর্মকাণ্ড, এগুলোকে আজকে যেভাবে এই ধরনের বিষয়গুলোকে স্কিপ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিংবা বাংলাদেশে এই ধরনের বাস্তবতা নেই যে অস্বীকার করার চেষ্টা করা হচ্ছে, এটির কারণে কিন্তু আমাদের সেই চ্যালেঞ্জটিও কিন্তু রয়েছে যে ভবিষ্যতে এক ধরনের জঙ্গিবাদী চ্যালেঞ্জ যেটি বাংলাদেশ অলরেডি মোকাবেলা করছে, সেটি কিন্তু আরো বিপর্যয়কর বাস্তবতার দিকে বাংলাদেশকে ঠেলে দিতে পারে। তো সে কারণে আপনি এই দখলদার ইউনূস সরকারকে রেখে বাংলাদেশের কোনো সমস্যারই সমাধান করতে পারবে না। কেউ যদি মনে করে যে ইউনূস সরকারকে রেখে, এবং সেটা শুধু আওয়ামী লীগের নয়, এমনকি যদি বিএনপির কথাও যদি বলি, অপরাপর সিভিল সোসাইটির কথা যদি বলি, চাকরিজীবীর কথা যদি বলি, পেশাজীবীর কথা যদি বলি, এই দখলদার ইউনূসের অধীনে যদি একপাক্ষিক ইলেকশন হয়, এবং যেটি সম্ভবও নয়, আসলে বাস্তবসম্মত নয়, সেটি যদি হয়ে থাকে, সেটি বাংলাদেশের সমস্যা কেবলই বাড়াবে, বাংলাদেশের তার মানে জনগণের সংকট কেবল বাড়াবে। তার মানে আপনাদের এখন একটা প্রত্যাশা যে জামাত, এনসিপি, বিএনপি আসলে আসন ভাগাভাগিতে একমত হতে পারবে না, এবং যেহেতু নির্বাচনটা বিএনপি মানে বিজয়ী হবে, সেই কারণে শেষ পর্যন্ত নির্বাচনটি হতে পারবে না, মানে সেই মানে কারণে নির্বাচন ঠেকানোর একটা আন্দোলন হবে। মানে আওয়ামী লীগ ঠিক কোন সময়ে
মানে ভাবছে যে তার একটা রাজনৈতিক প্রত্যাবর্তন সম্ভব। কারণ আপনি যে সাধারণ জনগণের কথাও বলছেন, আপনি তো আপনার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে জানেন যে রাজনৈতিক দল সংগঠিত না করলে তো আর সাধারণ জনগণ আন্দোলন করতে পারেন না। মানে 2024 আন্দোলনও তো রাজনৈতিকভাবে সংগঠিত হয়েছিল, সেটা এখন পরিষ্কার। এটি তো প্রিডিটারমাইন্ড ফলাফলই তো শুধু নয়, একটা নির্বাচন করার জন্য একটা সরকার, যেটি রাজনৈতিক সরকার নয়, যেটি কোনো সাংবিধানিক সরকার নয়, যেটি কোনো আইনি সরকার নয়, সেই সরকারের কিন্তু কিছু মাপকাঠি রয়েছে। আপনার প্রশাসনিক দক্ষতা থাকতে হবে, আপনার আইন শৃঙ্খলার উপরে এক ধরনের আইন শৃঙ্খলা সুন্দর রাখার, সুস্থ রাখার, স্বাভাবিক রাখার সক্ষমতা থাকতে হবে, এবং এক ধরনের অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক নীতির দিকে আপনাকে যেতে হবে। তো যেই সরকার সচিবালয় ঘেরাও করলে এইচএসসি পরীক্ষা বাতিল করে, যেই সরকার ভোরবেলা এক ধরনের বাস্তবতার মধ্যে তারা পরের দিনের এইচএসসি পরীক্ষা বাতিল করে, সেই সরকার বাংলাদেশে, আপনি কল্পনা করুন, সেই সরকার নির্বাচনের ফলাফল ঘোষণা করছে, রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণা করছে। এই বাস্তবতা কিন্তু বাংলাদেশে আজকে নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি তো সম্পূর্ণ আজকে ভেঙে পড়েছে। এখন যে যেখানে যে অবস্থায় যা চাচ্ছে, বাংলাদেশে কিন্তু তাই করে ফেলতে পারছে। কোন একটা রায় প্রয়োজন, এই দখল বিএনপির পক্ষে কোন একটি রায় প্রয়োজন, সে আদালত দিয়ে সেটি করে নিচ্ছে। কাউকে মুক্তি দেওয়া প্রয়োজন, কাউকে কারাবন্দী করা প্রয়োজন, সে পুলিশের মাধ্যমে সেটি করে নিচ্ছে। অনেক সময় পুলিশও প্রয়োজন হচ্ছে না। তারা তো আজকে এক ধরনের এটা কি বলা যায় যে গ্রেপ্তারি পরোয়ানার এক ধরনের প্রাইভেটাইজেশন ঘটিয়েছে। তারা এক ধরনের প্রাইভেট বাহিনী তৈরি করেছে, যারা কাউকে ধরবে, মারবে, শাস্তি দিবে, দেশ ছাড়া করবে, মেরে ফেলবে, যা ইচ্ছে তাই করার অধিকার রয়েছে। তো এই সরকার কিন্তু একটি ইউনিয়ন পরিষদ নির্বাচন করার মতো ক্যাপাসিটি এই সরকার রয়েছে, সেটিও কিন্তু কেউ বলবে না। আজকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির ইলেকশন গত বছর হয়নি, স্বাধীনতার পরে প্রথমবারের মতো। তো আজকে এই যখন বাস্তবতা, তো এই সরকারের সেই ক্যাপাসিটি তো নেই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে নিরপেক্ষতা। এই সরকার তো নিজে একটি রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা প্রদর্শন করছে। এই সরকার যদি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার হতো, তাহলে তো তাকে অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করতে হতো, যেখানে বাংলাদেশের মূল জনগণের প্রতিনিধিত্ব করে এই রাজনৈতিক দলগুলো এই শাসন কাঠামোয় থাকবে, নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। তো আজকে তো এই দখলদার সরকার আওয়ামী লীগের এই সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে আওয়ামী লীগ দমন পীড়নের কাজে। তো সে কারণে তো এই সরকারের ন্যূনতম নিরপেক্ষতা সেই অর্থে নেই, এবং যেই সরকার নির্বাচনের টাইমলাইন নিয়েও কত ধরনের কাণ্ড ইতিমধ্যে ঘটিয়েছে, এবং সর্বশেষ মালয়েশিয়ায় গিয়েও যে এই অন্তর্বর্তী অবৈধ সরকারের প্রধান যে বক্তব্য রেখেছে বিচার সংস্কার এবং তাদের যে প্রহসনের নির্বাচনের যে ধারণা তিনি দিয়েছে, সেটি নিয়ে তো যথেষ্ট সংশয় প্রকাশ করার সুযোগ আছে। যে কারণে আপনি যেটি বলছিলেন সেটি হচ্ছে যে অবশ্যই আমাদের প্রত্যাবর্তনটা কিভাবে হবে। আমাদের প্রত্যাবর্তন এক অর্থে যে আমাদের লড়াই 5ই আগস্টের পর থেকেই চলমান রয়েছে। আমাদের লড়াইয়ের যে ধাপ, আমাদের নেতাকর্মীরা সংগঠিত হওয়া, যোগাযোগ রক্ষা করা, মানুষের কাছে যাওয়া, মতামত গড়ে তোলা, সংগঠনগুলোকে শক্তিশালী করা, সেই কাজটি আমাদের রয়েছে। এবং আমাদের যে আরো স্পষ্ট প্রত্যাবর্তন যদি বলি, আমাদের প্রত্যাবর্তন দখলদার সরকারের বিদায়ের মাধ্যমে হবে, গণ আন্দোলনের মাধ্যমে, মানুষের জাগরণের মাধ্যমেই, মানুষকে সুসংগঠিত করে দখলদার সরকারের বিদায়ের মাধ্যমেই আওয়ামী লীগের, ছাত্রলীগের আরো সুস্পষ্ট প্রত্যাবর্তন আমরা নিশ্চিত করবো বলে আমরা বিশ্বাস করি। বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন কি হবে কিনা? কারণ এটা নিয়েও অনেকে বলেন যে এটা আসলে হবে না। একদিকে তো আপনি জানেন যে আগস্টের পর থেকে জামায়াতে ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফে এই চাপটা ছিল যে জাতীয় নির্বাচনের আগে যাতে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়। ছাত্রদল বরাবর বিরুদ্ধে ছিল, কিন্তু পরে তারা মেনে নিতে বাধ্য হয়েছে। এখন অনেকেই বলছেন যে এই নির্বাচনগুলোতে যে ফলাফল হবে সেটাই জাতীয় নির্বাচনে হবে, এবং ছাত্র শিবিরের প্রত্যাশা যে তারা এই নির্বাচনে অত্যন্ত ভালো করবার মাধ্যমে জাতীয় নির্বাচনের ফলে একটা বড় প্রভাব রাখবে। ডাকসু সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন কি করতে পারবে শেষ পর্যন্ত? কারণ সেটাও তো ভীষণ, মানে আপনি যেসব স্পর্শকাতরতার কথা বললেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা, সেসব ঝুঁকি তো বিশ্ববিদ্যালয়েও ভীষণভাবে আছে। সেই প্রশ্নগুলো আছে, এবং সেই প্রশ্ন কিন্তু আজকে বাংলাদেশ ছাত্রলীগকে করতে হচ্ছে না। সেই প্রশ্ন কিন্তু আজকে এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, সেটি বামপন্থীদের প্যানেল হোক, অপরাপর প্যানেল হোক, স্বতন্ত্র শিক্ষার্থী হোক, তারাই কিন্তু লেভেল প্লেইং ফিল্ড থাকা না থাকা, নির্বাচন হবে কি না হবে সেটি নিয়ে সংশয় প্রকাশ করা, আগামী দিনে কি হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিণতি কোন দিকে যায়, সেটি নিয়ে কিন্তু এক ধরনের সংশয় প্রকাশ করছে। তো আমরা পরিস্থিতিগুলো পর্যবেক্ষণ করছি। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা আমাদের আনুষ্ঠানিক বক্তব্য আমরা উপস্থাপন করব। আরেকটি দিক হচ্ছে যে আমাদের নির্বাচনটি কখন জনগণের সত্যিকারের রিফ্লেকশন থাকতো, যে আপনি একটি নির্বাচন দেখে
বাংলাদেশের জনমিতি বা জনসমর্থন কোন দিকে না দিকে সেটা আপনি যদি অনুমান করতে চান, তাহলে তো আপনাকে ইলেকশনটা ইনক্লুসিভ হতে হবে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করত, সেক্ষেত্রে আপনি অনুমান করতে পারতেন যে জাতীয় রাজনীতিতে সেটির রিফ্লেকশনটি কি ধরনের হবে, জনমত কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, এই ধরনের একটি বাস্তবতা আপনি অনুমান করতে পারবেন। যখন আপনি কাউকে বাদ দিচ্ছেন, তো সেই অর্থে তো সেটি নির্বাচনই না, সেটি তো এক ধরনের প্রহসন, গণতন্ত্রের নামে এক ধরনের তামাশাই। এবং যেই তামাশা আপনি কল্পনা করুন, যেই তামাশা বাংলাদেশে মিলিটারি ডিক্টেটররা দেখায়নি, যেই তামাশা পাকিস্তান আমলে পাকিস্তানের মিলিটারি ডিক্টেটররা দেখাতে পারেনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি নির্বাচনে নেই যেখানে কোনো ছাত্র সংগঠনকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে। তো আজকে তো এই ফ্যাসিস্ট ইউনূস সরকার, এই তার যে ফ্যাসিস্ট আচরণ এবং রাষ্ট্রকে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থায় পরিণত করার ক্ষেত্রে তাদের সুনিপুণ দক্ষতা তিনি প্রত্যেক মুহূর্তে দেখাচ্ছেন। এবং আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ইলেকশনের মাধ্যমে সেটিরই কিন্তু একটি বহিঃপ্রকাশ হয় বলে আমি মনে করি। তো আমি সে কারণেই বলি যে নির্বাচনটি হচ্ছে, এটিকে আসলে সেই অর্থে নির্বাচন বলার সুযোগ নেই। হওয়া না হওয়া নিয়ে সংশয় তো অবশ্যই রয়েছে, কিন্তু আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমরা বিশ্ববিদ্যালয়গুলোর বাস্তবতা, শিক্ষার্থীদের প্রত্যাশা প্রয়োজন, আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করা, মৌলবাদকে পরাজিত করা, স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকদের পরাজিত করার সার্বিক দৃষ্টিভঙ্গির আলোকেই আমরা আমাদের কর্মকৌশল নির্ধারণ করব। 2014 জাতীয় নির্বাচন, 2024 জাতীয় নির্বাচনের কথা যদি বলি, তাহলে অনেক মানে এটা তো সেগুলো তো অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছিল না। নির্বাচনে বড় দলগুলো আর কেউই অংশ নেয়নি। কিন্তু একপাক্ষিক নির্বাচন আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করেছে। তো তারপর আওয়ামী লীগের আসলে নৈতিক জায়গাটা নড়বড়ে হয়ে গেছে কিনা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাইবার ক্ষেত্রে। আর শেখ হাসিনা শুনছিলাম তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলছেন। তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে তো তার স্পষ্ট অবস্থান ছিল, আওয়ামী লীগের স্পষ্ট অবস্থান ছিল। আওয়ামী লীগ আমলে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলো। এই বাতিল হওয়ার প্রেক্ষিতে বিএনপি আর নির্বাচনে অংশ নিল না। তো এখন আপনারা সে পথে হাঁটছেন কেন? নির্বাচন প্রক্রিয়া নিয়ে কিন্তু দেশে বিদেশেই তো প্রশ্ন রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকশন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট তিনিও তো কথা বলেন, বিভিন্ন ধরনের বাইরের দেশের ইনফ্লুয়েন্স নিয়ে নানা ধরনের আলাপ আলোচনা হয়। প্রত্যেকটি নির্বাচন নিয়ে সংকট সীমাবদ্ধতা থাকেই, কিন্তু আপনি দেখুন যে আওয়ামী লীগের সময় যে ইলেকশন গুলো, আপনার কিন্তু প্রথম যদি আপনি দেখুন সেটি হচ্ছে যে এই ইলেকশন গুলোতে অংশগ্রহণ করার ক্ষেত্রে আপনার রাজনৈতিক অধিকার ছিল কিনা। রাজনৈতিক অধিকার তো ছিল, বিএনপি ইলেকশনে অংশগ্রহণ করবে কি করবে না সেটি তো বিএনপির নিজস্ব সিদ্ধান্তের বিষয়, রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। 2014 সালের ইলেকশন তো উন্মুক্তই ছিল, বিএনপির অংশগ্রহণ করার সুযোগ ছিল। আর 2018 সালের ইলেকশনে তো তারা অংশগ্রহণ করেছেও, এবং শুধু অংশগ্রহণ করেনি, আপনার যদি মনে থাকে যে দুপুরবেলা বিএনপির মহাসচিবের যে সংবাদ সম্মেলন রয়েছে সেটি নিয়ে তিনি মন্তব্য কিন্তু করেছিলেন যে নির্বাচনের পরিবেশ নিয়ে তিনি আশাবাদ প্রকাশ করেছেন, এবং পরিবেশ পরিস্থিতি নিয়ে তার সন্তুষ্টি কিন্তু তিনি এক প্রকার প্রকাশ করেছিলেন। 2024 সালের নির্বাচনটাও কিন্তু উন্মুক্ত ছিল। তো বিএনপি রাজনৈতিক ভাবে সে নির্বাচনে অংশগ্রহণ করেনি, সেটি বিএনপির বিষয়। সে কারণে দুটোর বিষয়ে কিন্তু পার্থক্য রয়েছে। আজকে আওয়ামী লীগকে নিবন্ধন স্থগিত থেকে শুরু করে কার্যক্রম স্থগিত প্রকৃত অর্থে নয়, প্রকৃতপক্ষে আইনগতভাবে আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করা হয়েছে। তো দুটোর মধ্যে কিন্তু সুস্পষ্ট পার্থক্য একটি থাকছে। আওয়ামী লীগ সবসময় চেয়েছে, আওয়ামী লীগ সরকার সবসময় চেয়েছে, শেখ হাসিনা সরকার সবসময় চেয়েছে যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক এবং সেটির মাধ্যমে জনমতের একটি প্রতিফলন ঘটুক। কিন্তু বাংলাদেশে আপৎকালীন সমাধান হিসেবে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এসেছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কেন্দ্র করে যখন এটিকে একটি বিভ্রান্তিকর জায়গায় নিয়ে যাওয়া হলো, এটিকে একটা অকার্যকর বাস্তবতায় নিয়ে যাওয়া হলো 2006 সালে বিএনপির ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া, যেখানে তত্ত্বাবধায়ক সরকারকে নিজস্ব প্রয়োজনে ব্যবহার করার বাস্তবতা, বিচার বিভাগকে ব্যবহার করার বাস্তবতা তৈরি হলো, তখন কিন্তু স্বাভাবিকভাবেই এই প্রক্রিয়াটা একটি বিলম্বিত হলো। যে কারণে সমস্যার সংকট অবশ্যই রয়েছে, কিন্তু এটির বেশিরভাগ দায়ভাগ যদি আপনি নিরপেক্ষভাবে দেখেন, আওয়ামী লীগ সরকার আন্তরিক থেকেছে, আওয়ামী লীগ সরকার সমস্যা সমাধানের চেষ্টা করেছে। দল হিসেবে আওয়ামী লীগ গণতান্ত্রিক প্রক্রিয়াকেই সবচেয়ে বেশি জোর দিয়েছে, কিন্তু অপরাপর রাজনৈতিক দলগুলোর সঠিক সিদ্ধান্ত না থাকার কারণে, দায়িত্ব জ্ঞানহীনতার কারণে এই প্রক্রিয়াটিকে আমরা আসলে সাকসেসফুল করতে পারিনি। আর বর্তমানে আপনি যেটি বললেন, তো বাংলাদেশে যদি আপনি, যেহেতু একটি দখলদার সরকার জবরদখল করে ক্ষমতা দখল করে বসে আছে, এটি তো বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যেটি বলেছেন,
এটি কিন্তু বাংলাদেশের জনগণের মনের কথা। আপনি যদি জনগণের কাছে জানতে চান, জনগণ নির্বাচন দেখতে চায় অন্তর্ভুক্তিমূলক, জনগণ পজিটিভ কম্পিটিশন দেখতে চায়, জনগণ আওয়ামী লীগ বিএনপির মধ্যে প্রতিযোগিতামূলক রাজনীতি দেখতে চায়, সেটির মাধ্যমে বেছে নেওয়ার স্বাধীনতা দেখতে চায়। আজকে কিন্তু শেখ হাসিনা কিন্তু সেই জনগণের মনের কথাই বলেছেন। এবং আরেকটি কথা, আপনি প্রহসনের নির্বাচন কেন করবেন? আপনি প্রহসনের নির্বাচনে যদি করেন, তাহলে তাদের এই তথাকথিত সংস্কার বিপ্লব এসব কথা কি সম্পূর্ণভাবে অর্থহীন হয়ে যায় না? তো যে কারণে জনগণের চাওয়ার নিরপেক্ষ নির্বাচন, জনগণ শেখ হাসিনা জননেত্রী হিসেবে জনগণের কথাই কিন্তু বলেছেন, এবং এই সরকারের যে সেই ক্যাপাসিটি নেই। আজকে ব্র্যাক যদি আরেকটি জরিপ চালাতো যে এই সরকারের নির্বাচন করার ক্যাপাসিটি রয়েছে কি নেই, এবং মানুষ যদি স্বাধীনভাবে বলতে পারতো, তাহলে হয়তো আমরা সেটারও একটা তথ্য পরিসংখ্যান পেতে পারতাম। পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়েছে, বাংলাদেশের গণমাধ্যমে দেখেছেন নিশ্চয়ই, যে আপনারা অফিস নিয়েছেন কলকাতায় এবং দিল্লিতে। ভারত সরকারের তরফে আপনাদেরকে সংগঠিত হওয়ার একটা বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে কিনা, মানে কোথায় অফিস নিয়েছেন, নিয়মিত যাচ্ছেন সেই অফিসে? এটি প্রশ্নই আসে না। এটি যারা বলছে তারা এটি সম্পূর্ণভাবেই একটা ধরনের বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, এবং যেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীকে কেন্দ্র করে যে ধরনের ন্যাক্কারজনক অপতৎপরতা চালানো হলো, রাষ্ট্রীয়ভাবে ক্যাম্পেইনিং পরিচালনা করা হলো, সেটির মতোই, সেটির কাছাকাছি রকমের মিথ্যাই আমরা এটিকে বলবো। কারণ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় গুলিস্তানে, ধানমন্ডি কিভাবে বিধ্বস্ত করা হয়েছে, কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, গোটা বাংলাদেশে আওয়ামী লীগের কার্যালয়গুলো দখল করা হয়েছে, ধ্বংসপ্রাপ্ত করে দেওয়া হয়েছে, এটা কিন্তু গোটা বাংলাদেশের মানুষই দেখেছে। তারা আওয়ামী লীগের কার্যালয় ধ্বংস করেছে, কিন্তু মনের মধ্যে, জনগণের মনের মধ্যে আওয়ামী লীগ কিন্তু আরো শক্তিশালী হয়েছে। গোটা বাংলাদেশে আওয়ামী লীগের কার্যালয়গুলো তারা ধ্বংস করে দিয়েছে, মানুষের স্পিড আরো বেড়েছে। ধানমন্ডি 32 নম্বর তারা গুড়িয়ে দিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি ঘরই ধানমন্ডি 32 নম্বরে পরিণত হওয়ার মতো রাজনৈতিক স্পৃহা মানুষের মধ্যে তৈরি হয়েছে। এখনো আমরা যে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছি, সেটি আমরা অবশ্যই, যেহেতু পরিবর্তিত বাস্তবতা রয়েছে, পরিবর্তিত বাস্তবতার মধ্যে আমাদের অবশ্যই সৃজনশীল সিদ্ধান্ত, বাস্তবায়ন উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। কিন্তু এখনো আমাদের কর্মকাণ্ড, আমরা দেশের অভ্যন্তরে আমাদের নেতাকর্মীদের সঙ্গে সংযোগ রক্ষা করা, যোগাযোগ রক্ষা করা, অনলাইনে আমাদের মিটিং করা, যেটা তো আমরা প্রকাশ্যেই করছি। তো সেই কাজগুলো করার মাধ্যমেই কিন্তু আমাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আমাদের বাংলাদেশের ভেতরে যে সাংগঠনিক কাঠামো ছিল, সেটিকে কিন্তু আমরা সুবিন্যস্ত করা, সেটিকে আমরা সক্রিয় করার চেষ্টা করছি। এই ধরনের পার্টি অফিস যেখানে রয়েছে ওখানে রয়েছে, এটি যারা বলছে, এটি আসলে তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলছে, মিথ্যার আশ্রয় নিয়েই বলছে বলে মনে করি। শেষ করব সাদ্দাম, আপনার সঙ্গে এই আলোচনা। অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু শেষ প্রশ্নে আপনার কাছে এটা জানতে চাই যে আ কি দেখছেন আগামীর ভবিষ্যৎ? আর শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হয়ে এলো, দেখা হলো আপনাদের। আ তার মানে বার্তা আপনি এক বাক্যে, এক কথায় কি বুঝতে পেরেছেন? দেখুন, শেখ হাসিনা একজন রাজনৈতিক কর্মী হিসেবে শুধুমাত্র নয়, বা আমরা একটা সংগঠন করি সেটি নয়। শেখ হাসিনা সত্যিকার অর্থেই মানুষের জন্য প্রেরণা। শেখ হাসিনা একজন চ্যাম্পিয়ন। শেখ হাসিনা এক ধরনের লড়াকু স্পৃহার প্রতীক হচ্ছেন শেখ হাসিনা। ফিনিক্স পাখির মতো সমস্ত প্রতিরোধ, সমস্ত বিপর্যয়, সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে জনগণের উত্থান ঘটানোর নায়ক হচ্ছেন শেখ হাসিনা, এবং শেখ হাসিনা আবারও সেটি প্রমাণ করবেন। এবং আমরা যেটি বিশ্বাস করি যে আমাদের শেখ হাসিনার বার্তা যদি বলেন, শেখ হাসিনার বার্তা হচ্ছে জনগণকে ক্ষমতায়ন করা, জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়া। এই রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। জনগণ যাকে মালিকানা দেবে, সেই রাষ্ট্র পরিচালনা করবে। শেখ হাসিনার সংগ্রাম হচ্ছে জনগণের যে মালিকানা, সেই মালিকানা সেই জনগণের কাছে ফেরত দেয়া। যে কারণে গণতন্ত্র পুনরুদ্ধার, দখলদার সরকারের বিদায়, এবং বাংলাদেশের মানুষের ভোটাধিকার, বা এমনকি এই ভোটাধিকার কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের কর্মীদের নয়, বাংলাদেশের মানুষের ভোটাধিকার, বিএনপির কর্মীদের ভোটাধিকার, সিপিবির কর্মীদের ভোটাধিকার, সমস্ত মানুষের ভোটাধিকার। পছন্দ করবে, আপনার হ্যাঁও বলতে পারেন, নাও বলতে পারেন, পছন্দ করতে পারেন, অপছন্দ করতে পারেন, সেই মানুষের ভোটের অধিকারের জন্য কিন্তু শেখ হাসিনা নিরপেক্ষ সরকারের কথা আজকে জোরের সঙ্গে বলছেন। সেটি মানুষের মনের ভাষা। শেখ হাসিনা সত্যিকার অর্থে জননেত্রী, যে কারণে তিনি জনগণের ভাষায়, জনগণের প্রত্যাশার কথাই বলছেন। এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা অবশ্যই আশাবাদী, এবং বাংলাদেশে আবারও গণতন্ত্র পুনরুদ্ধার হবে। বাংলাদেশে এক ধরনের সাংবিধানিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে। এক ধরনের পজিটিভ ডেমোক্রেসি, এক ধরনের কম্পিটিটিভ ডেমোক্রেসি বাংলাদেশে পরিচালিত হবে, এবং ক্ষমতা পরিবর্তন বাংলাদেশের জনগণের রায়ের মাধ্যমে হবে। এই দখলদারের ষড়যন্ত্র, ফ্যাসিস্ট ইউনূসের ষড়যন্ত্র, মৌলবাদীদের ষড়যন্ত্র, এই প্রক্রিয়ায় নয়। মানুষ রায় দেবে, সে অনুযায়ী এক ধরনের প্রক্রিয়া পরিবর্তন আসবে। স্থিতিশীলতা বাংলাদেশে
নিশ্চিত হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের মানুষের জীবনযাপনের মানে প্রভূত পরিবর্তন আসবে, আধুনিকতা প্রগতির সঙ্গে অর্থনৈতিক ক্ষমতায়নের দিকে বাংলাদেশের মানুষ দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাবে, বাংলাদেশ জয়ী হবে, বাংলাদেশের মানুষ জয়ী হবে। এবং সেটি যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে বাংলাদেশে দখলদার সরকারের বিদায়ে এক ধরনের অন্তর্ভুক্তিমূলক নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। আর যদি এটিকে আমরা পাশ কাটিয়ে দিতে চাই, এটিকে যদি আমরা সাইডলাইন করে রাখি এবং এটি করে রেখে যদি আমরা আত্মতৃপ্তে ভুগি যে আমরা সমাধান করে ফেলেছি, আসলে সমাধান আসলে কেউই করতে পারবেন না, কারণ জনগণের উত্থান হবেই। উট পাখির মতো বালির মধ্যে মুখ গুজে থেকে আমি আমার মতো সব করে ফেলেছি, সেটি যদি কেউ মনে করে থাকে, আমরা বলবো তারা বোকার স্বর্গে বসবাস করছে। মানুষই শেষ কথা বলবে এবং গণতন্ত্রই বিজয়ী হবে। অসংখ্য ধন্যবাদ সাদ্দাম হোসেন, আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।